বিজ্ঞান বইয়ের অধ্যায় ৮ মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। এখানে যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা খুব সুন্দরভাবে মহাবিশ্ব অধ্যায়টি পড়ে নেবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। এখানে সৌরজগৎ সম্পর্কে জানতে পারবে, সৌরজগতের উপাদানগুলো কী কী নিয়ে সৌরজগৎ গঠিত, সৌরজগৎ আমাদের মানব জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো সম্পর্কে জানবে। এছাড়াও কিন্তু এই অধ্যায়ে তোমরা আরও অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পারবে। তো এই অধ্যায়টি তোমাদের কাজ হচ্ছে খুব সুন্দরভাবে পড়ে নিবে, যাতে অনুশীলনের প্রশ্নগুলো পারতে পারো এবং এই অধ্যায়ের ভিতরে যে পড়াগুলো রয়েছে সেগুলোও তোমরা যাতে জানো। তো এখন আমরা প্রথমেই যে প্রথম 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনীতে এখানে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো আমরা প্রথমেই 1 নম্বর যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি চাঁদের নিজস্ব আলো নেই কারণ। চাঁদের আলো নেই কারণ কেন? এখানে 4টি অপশন দিয়েছে, যেটা সঠিক হবে সেটাতে আমরা টিক চিহ্ন দেবো। দেখো ক নম্বরে কী দিয়েছে, এটি সূর্যের আলো শোষণ করে, এটি অন্ধকার বস্তু, এটি সূর্যের আলো প্রতিফলিত করে, এটি পৃথিবীর আলোতে জ্বলে। চাঁদের আমরা জানি নিজস্ব কোনো আলো নেই, চাঁদও কী করে এই সূর্যের আলোটা প্রতিফলিত করে, সে তার নিজের আলো তো কোনো আলো নেই, সে সূর্যের আলো কী করে প্রতিফলিত করে। এটা আমরা দিতে পারি বেস্ট অপশন হিসেবে, সঠিক উত্তর হিসেবে। এরপর দেখো পরবর্তীতে পূর্ণিমায় কী ঘটে। পূর্ণিমায় কী ঘটে আমরা দেখি একটু। ক নম্বরে দিয়েছে পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে, খ নম্বরে দিয়েছে চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে, গ নম্বর পৃথিবী থাকে চাঁদ থেকে তুলনামূলক নিকট স্থানে এবং পৃথিবীর থাকে সূর্য থেকে তুলনামূলক নিকট স্থানে। এই পূর্ণিমার সময় কিন্তু চাঁদটা খুব সুন্দরভাবে দেখা যায়, কারণ চাঁদ পৃথিবীটা থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। তো আমরা 2 নম্বরে পূর্ণিমায় কী ঘটে এটার অপশন এক হিসেবে উত্তর নিব। এখন দেখো পরবর্তী অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়। কৃত্রিম উপগ্রহটা কেন ব্যবহৃত হয়? তোমরা জানো চাঁদ আমাদের কি এই পৃথিবীর একটা উপগ্রহ, কিন্তু এই চাঁদ ছাড়াও কিন্তু আমাদের এই সৌরজগতে বা এই পৃথিবীর চারদিকে কিন্তু অনেক ধরনের কৃত্রিম উপগ্রহ ঘুরছে, মানে মানুষ তৈরি করে এগুলো কি আমাদের পৃথিবীর চারপাশে মহাকাশে পাঠিয়ে দিয়েছে, এগুলো ঘুরতেছে। কেন এগুলো ঘুরতেছে বলো তো? কারণ এগুলো আমাদের যোগাযোগ এবং আবহাওয়া পর্যবেক্ষণে এগুলো আমাদের কাজে লাগে। এছাড়াও বিভিন্ন ধরনের এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো আমাদের কি যোগাযোগের ক্ষেত্রে বা আমরা যে ইন্টারনেট চালাই, আমরা ডিশ টেলিভিশন দেখি, সেগুলোতেও কিন্তু কাজে লাগে। এছাড়াও যুদ্ধের সময় অন্যকে ট্র্যাকিং করার জন্য, অন্য দেশের অবস্থান জানার জন্য এগুলো কিন্তু এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়। তো আমরা দেখলাম 1 নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখন আমরা 2 নম্বর এখানে আমাদেরকে দিয়েছে শূন্য স্থান পূরণ করো। এখানে আমরা 3টি শূন্য স্থান দেখতে পাচ্ছি উপরের অধ্যায়টির আলোকে। তো এখানে দেখো প্রথমে কি দিয়েছে, ড্যাশকে গ্রহকে সন্ধ্যাতারা ও শুকতারা বলা হয়। মানে কোন গ্রহকে সন্ধ্যাতারা ও শুকতারা বলা হয়? যখন আমরা উপরের অধ্যায়টি মহাবিশ্বের অধ্যায়টি পড়ব তখন আমরা দেখব যে সৌরজগতের 8টি উপাদান, তার মধ্যে একটা হচ্ছে কি শুক্র। এই শুক্র গ্রহকে সন্ধ্যাতারা এবং শুকতারা বলা হয়। আমরা সন্ধ্যার সময় একটা বড় তারা কিন্তু দেখি, রাতের আকাশে একটা বড় তারা দেখা যায়, অন্য তারার চেয়ে অনেক উজ্জ্বল, সেটাকেই কিন্তু বলা হয় সন্ধ্যা তারা বা শুকতারা। আর এই গ্রহটি হচ্ছে শুক্র গ্রহ। এরপর দেখো সৌরজগতের কেন্দ্রে রয়েছে কি? সৌরজগতের কেন্দ্রে কি রয়েছে বলো তো? সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে এবং সূর্য বাকি আমাদের এই পৃথিবী সহ বাকি যে গ্রহগুলো রয়েছে এগুলো থেকে আলো দেয়। এরপর দেখো 3 নম্বর, চন্দ্রমাসে চাঁদ ড্যাশ দিনে তার পুরনো অবস্থানে ফিরে আসে। এটা হবে 29.5। এখানে কি হবে, চন্দ্রমাসের চাঁদ 29.5 দিনে তার পুরনো অবস্থানে ফিরে আসে। তো এটি মূলত তোমাদের শূন্যস্থান পূরণের উত্তরগুলো। এখন আমরা এখানে আমাদেরকে কী দিয়েছে, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। বাম পাশের সাথে ডান পাশে, এখানে আমাদের বাম পাশে কী দিয়েছে দেখো, বিভিন্ন গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহৎ গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী এবং নেপচুন দিয়েছে এবং সেগুলোর ডান পাশে বৈশিষ্ট্য দিয়েছে, কোনটার সাথে কোনটা মিলবে সেটা আমাদেরকে দিতে হবে। আমরা এটির উত্তর দেখার চেষ্টা করি। তো দেখো এখানে যে বেগুনি লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাম পাশ এবং নীল লেখাগুলো হচ্ছে ডান পাশ। তো আমরা এগুলোর উত্তর করার চেষ্টা করি। প্রথমটি হচ্ছে মঙ্গল গ্রহকে আমরা ডান পাশ থেকে যেটা নেব সেটা হচ্ছে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বুধ গ্রহ, এটা থেকে আমরা ডান পাশ থেকে যেটা নেব সেটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। শুক্র গ্রহ, এটা আমরা নিব ডান পাশ থেকে, তাপমাত্রা সবচেয়ে বেশি, শুক্র গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এরপর দেখো পৃথিবী গ্রহটা কি,
এর পরিবেশ জীবদেহের বসবাসের উপযোগী। এরপর নেপচুন, এটা হবে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। নেপচুন কি সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। এটাই হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের মিলকরণ। এখন আমরা পরবর্তীতে এখানে 4 এবং 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বর্ণনামূলক উত্তর প্রশ্ন লিখতে বলা হয়েছে। মানে এখানে আমাদেরকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এখানে 3টি বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে, এগুলোর উত্তর এখন আমরা করতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আমরা সংক্ষিপ্তভাবে উত্তর দেব এবং বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা একটু বিস্তৃত বা বর্ণনা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা উত্তরগুলো দেখার চেষ্টা। তো প্রথমেই সৌরজগতের আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ 4 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। 4 নম্বরের ক নম্বর প্রশ্নটি হচ্ছে সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে, কি কি? তো সৌরজগতের 8টি গ্রহ রয়েছে, এগুলো যদি আমরা অধ্যায়টি পড়ি তাহলেও জানতে পারবো। এখানে তো দেওয়া আমি দিয়েইছি। সৌরজগতের 8টি গ্রহ রয়েছে, গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই 8টি হলো সৌরজগতের গ্রহ। এরপর দেখো পরবর্তী প্রশ্নটি, পৃথিবীর উপযোগী পরিবেশ কি কি কারণে তৈরি হয়েছে? এই পৃথিবীটা আমরা যে বাস করি এটা কেন, কি কি কারণে তৈরি হয়েছে সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো এটার উত্তর, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে তরল পানি আছে এবং বায়ুমণ্ডলের অনুকূল পরিবেশের কারণে এখানে জীবদেহের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এরপর গ নম্বর প্রশ্নটি আমরা একটু দেখি, চাঁদ কিভাবে আলোকিত হয়। গ নম্বর প্রশ্নটি কি, চাঁদ কিভাবে আলোকিত হয়? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটি সূর্যের আলো প্রতিফলিত করে উজ্জ্বল দেখায়। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে, তা আমাদের চোখে প্রতিফলিত হওয়ার মাধ্যমে চাঁদ আলোকিত হয়। তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ কী করে, সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে, তা আমাদের চোখে প্রতিফলিত হওয়ার মাধ্যমেই চাঁদ আলোকিত হয়। এরপর দেখো ঘ নম্বর প্রশ্ন, ইউরেনাস গ্রহকে নীল এবং মঙ্গল গ্রহকে লাল বলা হয় কেন? তো এটার উত্তর তোমরা কী দেবে, দেখো ইউরেনাসের বায়ুমণ্ডলে মিথেন গ্যাস থাকার কারণে একে দূর থেকে নীল মনে হয়। আর মঙ্গল গ্রহের উপরিভাগ কমলাভ লাল রঙের হওয়ায় এখানে কমলা হবে, ভটা একটু অতিরিক্ত হয়ে গেছে, এটা তোমরা খাতায় লেখার সময় ঠিক করে নেব। উপরিভাগ কমলা লাল রঙের হওয়ায় একে লাল গ্রহ বলা হয়। তো এরপর দেখো আমরা সংক্ষিপ্ত যে 4টি প্রশ্ন দিয়েছিল সেগুলোর উত্তর করলাম। এখন আমরা এখানে বর্ণনামূলক উত্তর প্রশ্ন যে 3টি প্রশ্ন দিয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের ক নম্বর প্রশ্নটি, অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য ও পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান আমরা ব্যাখ্যা করি যদি, দেখো আমরা লিখবো এভাবে, চাঁদ ও পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য, পৃথিবী ও চাঁদের পারস্পরিক অবস্থানের পরিবর্তন ঘটে, যার ফলে অমাবস্যা ও পূর্ণিমা সৃষ্টি হয়। অমাবস্যার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থান করে। এই অবস্থানে চাঁদের যে পিঠে সূর্যের আলো পড়ে তার বিপরীত অন্ধকার পিঠটি পৃথিবীর দিকে থাকে, ফলে পৃথিবী থেকে চাঁদকে সম্পূর্ণ অন্ধকার দেখায়। এরপর দেখো পূর্ণিমার সময় কি হয়, পূর্ণিমার সময় পৃথিবী থাকে সূর্য এবং চাঁদের ঠিক মাঝখানে। এই অবস্থানে চাঁদের আলোকিত সম্পূর্ণ অংশটি পৃথিবীর মুখোমুখি হয়, ফলে পৃথিবী থেকে পুরো চাঁদকে গোল ও উজ্জ্বল দেখায়। এরপর দেখো পরবর্তী খ নম্বর প্রশ্নটি হচ্ছে, চাঁদের উচ্চভূমি এবং সমতল ভূমি কীভাবে প্রতিফলিত আলোর তারতম্য তৈরি করে? তো দেখো এটার উত্তর কী দেবে, চাঁদের পৃষ্ঠ সর্বত্র সমান নয়, সেখানে উচ্চভূমি এবং সমতল ভূমি রয়েছে যা আলোর প্রতিফলনে তারতম্য ঘটায়। উচ্চভূমি, চাঁদের পৃষ্ঠে হালকা রঙের পাহাড়ি অঞ্চলগুলো হলো উচ্চভূমি। এই অঞ্চলগুলো অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ শিলা দিয়ে গঠিত হওয়ায় এখান থেকে সূর্যের আলো খুব ভালোভাবে প্রতিফলিত হয়, ফলে এগুলোকে বেশি উজ্জ্বল দেখায়। আর সমতল ভূমির ক্ষেত্রে দেখো কি হবে, সমতল ভূমি, চাঁদের পৃষ্ঠের অন্ধকার বা কালো রঙের মসৃণ এলাকাগুলো হলো সমতল ভূমি, যাকে মারিয়া বলা হয়। প্রাচীন আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত থেকে তৈরি হওয়া এই অঞ্চলের শিলা ও বালু আলো কম প্রতিফলিত করে, যার কারণে এই অংশগুলো তুলনামূলকভাবে অন্ধকার বা কম উজ্জ্বল দেখায়। তো এভাবেই আমরা মূলত এই উত্তরটি করব। এরপর দেখো গ নম্বর, দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব কিভাবে পড়ে তা ব্যাখ্যা করব। তো এটার উত্তর আমরা দেব, মহাকাশের বিভিন্ন বস্তু যেমন সূর্য ও চাঁদ আমাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। তো আমরা লিখব সূর্যের প্রভাব, বা এটা আমরা ছাড়াও সূর্যের প্রভাবটা যদি আমরা হেডলাইন ছাড়াও লিখতে পারি, সরাসরি উত্তরগুলো লিখতে পারবো, যে সরাসরি এখান থেকে শুরু করতে পারবো। সূর্য আমাদের পৃথিবীতে
আলো তাপের একমাত্র উৎস, যা ছাড়া জীবজগৎ বেঁচে থাকা অসম্ভব। এছাড়া সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তনের কারণে ঋতু পরিবর্তিত হয় এবং এক বছর সময়কাল নির্ধারিত হয়, যা কৃষিকাজ ও আমাদের সামাজিক কার্যক্রমের সময়সূচি ঠিক করতে সাহায্য করে। এরপর দেখো চাঁদের প্রভাব। চাঁদ রাতের আকাশকে আলোকিত করে আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের কারণে সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টি হয়। এই জোয়ার ভাটা সামুদ্রিক জলজ প্রাণীর বংশবৃদ্ধিতে এবং পৃথিবীর অক্ষকে স্থিতিশীল রেখে জলবায়ুর স্বাভাবিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটাই হচ্ছে মূলত বর্ণনামূলক প্রশ্নগুলো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা অধ্যায় 8 নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 9, 10 এবং 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমরা আমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ।